দর্শক স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদ। আপনাদের সঙ্গে রয়েছে আমি রাফিক দোষ। দীর্ঘ ২১ বছর পর আজ নির্বাচনী প্রচারণায় চট্টগ্রাম ও কুমিল্লা যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তার আগমন ঘিরে উচ্ছ্বসিত স্থানীয় নেতাকর্মীরা। নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তৎপর রয়েছে প্রশাসন। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। ২১ বসন্ত পর বন্দরনগরী চট্টগ্রামের মাটিতে পা রাখছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সকালে হোটেল রেডিসনে আয়োজিত একটি পলিসি ডায়ালগে অংশ নিয়ে বেলা ১১টায় জেলার ঐতিহাসিক পলো গ্রাউন্ড ময়দানে জনসমাবেশে বক্তব্য দেবেন তিনি। তারেক রহমানের সরাসরি উপস্থিতিকে ঘিরে নগর জুড়ে বইছে উৎসবের আমেজ। সমাবেশ স্থল নগরীর প্রধান সড়কগুলো ছেয়ে গেছে মাইক, ব্যানার আর ফেস্টুনে। আগামী দিনের চট্টগ্রাম কি হবে, উন্নয়নের অবকাঠামো কি হবে, সেই বিষয়গুলো শোনার জন্য, জানার জন্য মানুষের মাঝে একটা আগ্রহ সৃষ্টি হয়েছে। তারেক জিয়া চট্টগ্রাম আসছে, আমাদের খুশির সীমা নাই। এখন থেকে পুরো চট্টগ্রামে একটা রব ভাব। চট্টগ্রামবাসী অধীর আগ্রহে বসে আছে আমাদের নেতাকে বরণ করার জন্য। ২৫ তারিখ পর্যন্ত আমাদের চোখে ঘুম নেই আনন্দে। বেগম খালেদা জিয়া চট্টগ্রামকে ভালোবাসতেন, অনেক উন্নয়ন করেছেন। তারেক রহমান সাহেব অনুরূপভাবে চট্টগ্রামকে ভালোবাসেন। কি প্রতিশ্রুতি চট্টগ্রামবাসীকে এনে দিবেন? ওই ২৫ তারিখ অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। জনসভায় চট্টগ্রামের ১৬টি আসনের বিএনপির প্রার্থীরা উপস্থিত থাকবেন। শুধুমাত্র বিএনপি নেতাকর্মী নয়, পুরো চট্টগ্রাম মানুষের মধ্যে প্রাণ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে, উচ্ছ্বাসের সৃষ্টি হয়েছে। শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য সব ধরনের ব্যবস্থা আমরা করেছি। সমাবেশের নিরাপত্তা নিশ্চিতে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান আয়োজক কমিটির আহ্বায়ক ও সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। ২৫ তারিখ এই চট্টগ্রামে এই মহাসমাবেশটি একটি মহাসমাবেশে রূপান্তরিত হবে বলে আমি বিশ্বাস করি। স্টেজের কাজ চলছে কয়েকদিন ধরে। চট্টগ্রামের পর ফেনী পাইলট কলেজ ময়দানে সমাবেশে বক্তব্য রাখবেন তারেক রহমান। পরে যাবেন কুমিল্লায়। এদিন জেলার ১৪ গ্রাম, সদর দক্ষিণ ও দাউদকান্দি উপজেলার পৃথক ৩টি জনসভায় নির্বাচনী দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন তিনি। সমাবেশ ঘিরে নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। জনসভা আয়োজনে ব্যাপক প্রস্তুতি নিয়েছে স্থানীয় বিএনপি। নেতা আসছে, সেই আবেগে আমরা আসলে আত্মহারা হয়ে গেছি। কখন নেতাকে দেখব, সরাসরি প্রিয় নেতাকে দেখব, এই দেখার অপেক্ষায় ওদের আগ্রহ অপেক্ষায় আছে কুমিল্লাবাসী। নেতাকর্মীদের প্রত্যাশা তারেক রহমানের এই সফর নতুন করে তাদের সাংগঠনিক কার্যক্রমে উজ্জীবিত করবে। ন্যাচারালি চেয়ারম্যান সাহেব যখন এখানে আসবে, মানে প্রত্যেকটা সিটের বা ভোটারদের ভিতরে একটা পজিটিভ ইমপ্যাক্ট আসবে, এই তো স্বাভাবিক। আমরা তারেক সাহেবের আগমনের বার্তা সাধারণ মানুষের মাঝে পৌঁছে দেব এবং সাধারণ মানুষকে আসার জন্য উদ্বুদ্ধ করব এবং সাথে সাথে আমরা নিজেরা সাধারণ মানুষকে আসার জন্য সাহায্য করতে হবে আমাদের বিএনপি নেতাকর্মীদের। সমাবেশের মাধ্যমে পরবর্তী পাশেই আমাদের সুভাগাজী মাঠ, সেই মাঠে কুমিল্লা জেলা ও মহানগর উদ্যোগে যে সমাবেশ, সেই সমাবেশে বক্তব্য রাখবেন। সেজন্য আমরা কুমিল্লাবাসী অধীর আগ্রহ অপেক্ষা করছি। কুমিল্লার পর নারায়ণগঞ্জের কাঁচপুর বালুর মাঠের জনসভায় বক্তব্য দিয়ে ঢাকায় ফিরবেন তারেক রহমান। আব্দুল হামিদ, আরটিভি। দর্শক, এই মুহূর্তে ফেনী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এম এ আকাশ। তারেক রহমানের আগমন ঘিরে স্থানীয় নেতাকর্মীদের মাঝে উৎসাহ উদ্দীপনা কেমন দেখছেন? এছাড়া সমাবেশে প্রস্তুতি সম্পন্ন হয়েছে কিনা জানাবেন আমাদের। মীরা, আপনি নিশ্চয়ই জানবেন যে ফেনী হচ্ছে তারেক রহমানের নানার বাড়ি। অর্থাৎ ফেনী ১ আসনের ফুলগাজীর শ্রীপুরে বেগম খালেদা জিয়ার বাড়ি এবং ফুলগাজীর শ্রীপুর থেকেই সেখান থেকেই ফেনী ১ আসন থেকে ৫ বার নির্বাচন করেছেন প্রয়াত বেগম খালেদা জিয়া এবং সেখান থেকে তিনি ৩ বার প্রধানমন্ত্রী হয়েছিলেন। অর্থাৎ তারেক রহমানের নানার জেলা কিন্তু ফেনীতে। সেই ফেনীতেই আগামীকাল বিকেল ৪টা বাজে এসে তারেক রহমানের যে গণসমাবেশ, এই গণসমাবেশে বক্তব্য দেওয়ার কথা রয়েছে। নেতাকর্মীরা আসলে উচ্ছ্বসিত। প্রায় ২ যুগ পর তিনি ফেনীতে আসছেন। অন্যদিকে আমরা কিছুক্ষণ আগেই কথা বলছিলাম ঢাকা দক্ষিণ মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনুর সঙ্গে। মজনু আমাদেরকে জানিয়েছেন যে প্রায় লক্ষাধিক মানুষ কিন্তু এই জনসমাবেশে অংশগ্রহণ করবেন বলে আমাদেরকে জানানো হয়েছে। এবং এছাড়াও নেতাকর্মীরা দফায় দফায় আসছেন। সকাল থেকে আমরা দেখতে পাচ্ছিলাম যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা, সেনাবাহিনী, র্যাব, পুলিশ,
বিজিবি তারা কিন্তু এই ফেনী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ পরিদর্শন করছেন। এছাড়াও আপনাকে বলে রাখি যে ফেনী ছাড়াও নোয়াখালী, লক্ষ্মীপুরের যে সকল নেতাকর্মীরা এবং ধানের শীষ প্রতীক নিয়ে যারা নির্বাচন করবেন তারাও কিন্তু এখানে আসবেন এবং তারেক রহমান তাদেরকে পরিচিত করে দিবেন। নানার বাড়িকে আসলে তিনি কতটুকু সরাসরি সম্পৃক্ত থেকে মায়ের পর রাজনীতিতে, ফেনীর রাজনীতিতে সক্রিয় থাকবেন সেই প্রত্যাশা এবং সেই আকাঙ্ক্ষা আসলে দেখছেন সাধারণ নেতাকর্মীরা। এবং দূর দূরান্ত থেকে আমাদেরকে কিছুক্ষণ আগেই বলছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আলালউদ্দিন আলাল জানাচ্ছিলেন যে ইতিমধ্যে কিন্তু অন্য জেলা এবং জেলার বিভিন্ন প্রান্ত থেকে সমাবেশস্থলে কিন্তু রাতের মধ্যেই নেতাকর্মীরা আসতে শুরু করবেন বলে জানানো হয়েছে। এখান থেকে তিনি পরবর্তীতে কুমিল্লার একাধিক স্থানে কিন্তু পথসভা এবং জনসভায় বক্তব্য করার কথা রয়েছে। সবকিছু মিলিয়ে আমার কাছে ফেনী থেকে এই ছিল সর্বশেষ। মীরা। যে আকাশ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে করা এনসিপির আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বলে মন্তব্য করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন এটি হাইপার প্রোপাগান্ডার অংশ। শনিবার রাজধানীর বনানী কবরস্থানে আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকীতে কবর জিয়ারত শেষে এসব কথা বলেন তিনি। হাসান মাহমুদের রিপোর্ট। শনিবার সকালে রাজধানীর বনানী কবরস্থানে আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকীতে তার কবর জিয়ারত করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় তিনি বলেন, তারেক রহমানের নেতৃত্ব গুণে ও বক্তব্যে ঈর্ষান্বিত হয়ে প্রতিপক্ষরা জনগণের মাঝে বিভ্রান্তি ছড়াচ্ছে। আর আওয়ামী লীগ সরকার আমলে নির্যাতনের কারণে আরাফাত রহমান কোকোর মৃত্যু হয়েছে বলে দাবি করেন তিনি। এটি একটি পরিকল্পিত হাইপার প্রোপাগান্ডার অংশ। জনাব তারেক রহমান তিনি তার যে ডিসেন্ট কথাবার্তা, তার যে চমৎকার বক্তব্য এবং জনগণের সাথে সম্পর্কিত এবং জনগণের সাথে মিথস্ক্রিয়ার মাধ্যমে তার বক্তব্য যে আজকে প্রশংসিত হচ্ছে, তার নেতৃত্ব যে আজকে সারা দেশের মানুষের কাছে গ্রহণযোগ্য, এটিকে মেলাইন করার জন্য, এটি জনগণের কাছে বিভ্রান্তি তৈরি করার জন্য। অন্যদিকে গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কমিটির মুখপাত্র ডক্টর মাহাদি আমিন বলেন, জনগণের ভোটে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে সম্পূর্ণ বিনামূল্যে যথাযথ ব্যক্তির হাতে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড পৌঁছে দেওয়া হবে। একটি প্রতারক চক্র বিতর্ক সৃষ্টির লক্ষ্যে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড দেওয়ার নামে কিছু কিছু জায়গায় টাকা চাচ্ছে। বিএনপি যদি জনগণের ভোটে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায়, ইনশাল্লাহ তখন সম্পূর্ণ বিনামূল্যে এবং যথাযথ ব্যক্তিদের হাতে রাষ্ট্রীয় উদ্যোগে এই কার্ডগুলো পৌঁছে দেওয়া হবে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী কর্মসূচি প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচনী প্রচারণায় শনিবার সন্ধ্যায় বিমানযোগে চট্টগ্রামে যাচ্ছেন তারেক রহমান। রোববার সকালে স্থানীয় একটি হোটেলে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৩০০ জন শিক্ষার্থীদের নিয়ে ইউথ পলিসি টকে অংশ নেবেন তিনি। পরে চট্টগ্রাম পোলো গ্রাউন্ড মাঠে নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখবেন তারেক রহমান। সফরের শুরুতে তিনি আজ চট্টগ্রাম পোলো গ্রাউন্ড মাঠে আয়োজিত নির্বাচনী সমাবেশে অংশগ্রহণ করবেন। হাসান মাহমুদ, RTV, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। সকাল থেকেই রাজধানীতে ভোটারদের মন জয় করতে মাঠে নেমেছেন বিএনপি, জামায়াত, এনসিপি সহ বিভিন্ন দলের প্রার্থীরা। সকাল থেকে ভোটাররা এলাকায় প্রচার চালাচ্ছেন। ঢাকা 11 আসনের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট ও দোয়া চান তিনি। ভয় দেখিয়ে প্রচারে বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন নাহিদ ইসলাম। নিরপেক্ষতা না রাখলে নির্বাচন কমিশনের বিরুদ্ধে মাঠে নামারও হুঁশিয়ারি দেন তিনি। হাতিরঝিলে ভোরের সাথে প্রভাতীর সঙ্গে নির্বাচনী পিঠা উৎসবের আয়োজন করেন ঢাকা 11 আসনে বিএনপি মনোনীত প্রার্থী ডক্টর এম এ কাইয়ুম। তিনি অঙ্গীকার করেন নির্বাচিত হলে মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাস দমনে কাজ করবেন। এজন্য সবার সহযোগিতা চেয়েছেন এম এ কাইয়ুম। রাজধানী মিরপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এয়ার বাদল। প্রার্থীরা ভোটারদের কেমন সাড়া পাচ্ছেন, এছাড়া প্রচারণা পরিবেশ কেমন দেখছেন জানাবেন আমাদের। আমি এই মুহূর্তে ঢাকা 16 আসনে রয়েছি। এখানে এই আসনের যিনি প্রার্থী আমিনুল হক, তিনি প্রচার চালাচ্ছেন। আমি তার কাছেই সরাসরি জানতে চাইবো ভোটারদের কেমন সাড়া পাচ্ছেন এবং পরিবেশ কেমন দেখছেন। আসলে আমার এই আমি এলাকায় ছোটবেলা থেকে বড় হয়েছি। এলাকার প্রত্যেকটি সাধারণ মানুষের সাথে আমার সেই ছোটবেলা থেকে যোগাযোগ রয়েছে
এবং দীর্ঘদিন ধরে আমি এলাকার মানুষের সাথে কথা বলেছি, তাদের সমস্যাগুলো শুনেছি, শুনে আমার এই এলাকার যে সমস্যাগুলো রয়েছে সেগুলো আমরা একটি পরিকল্পনা করেছি এবং সেই পরিকল্পনাগুলো কোনো প্রতিশ্রুতি না। আমরা আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হলে আল্লাহ যদি কবুল করে আমাদেরকে সরকার গঠন করতে পারি, আমাদের প্রত্যেকটি পরিকল্পনা ইনশাল্লাহ বাস্তবায়ন করা হবে ইনশাল্লাহ। এবং আমার এই এলাকায় সবচেয়ে আগে আমি যেটি করতে চাই, আমরা যেখানে দাঁড়িয়ে আছি আমরা এই এলাকাটিকে সবার আগে পুনর্বাসন করতে চাই। তারপরে এই এলাকার যারা অর্থের অভাবে শিক্ষার আলো যাদের ঘরে পৌঁছায়নি তাদেরকে বিনামূল্যে আমরা শিক্ষা ব্যবস্থা তাদের ঘরে পৌঁছে দিতে চাই। ঠিক এইভাবে আমরা এই মানুষগুলোর কাছে আমরা প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে চাই বিনামূল্যে। এবং আমাদের এই এলাকায় আমরা জিরো টলারেন্স নীতি গ্রহণ করে মাদক, আমাদের চাঁদাবাজি থেকে আমরা এই এলাকাকে মুক্ত করব ইনশাল্লাহ। এই হচ্ছে আমাদের পরিকল্পনা এবং এর বাহিরেও আমাদের জলাবদ্ধতা রয়েছে, আর অনেক সমস্যা রয়েছে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আজকে তৃতীয় দিনের মতো আমি আমার এই রূপনগর এলাকার টপ ব্লকে গণসংযোগ করছি। সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ রয়েছে এখানে। ইনশাল্লাহ সবাইকে নিয়ে ইনশাল্লাহ আমরা জয়যুক্ত হব ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাকে। শুনছিলেন ঢাকা 16 আসনের যিনি প্রার্থী তিনি বলছিলেন তিনি তার প্রতিশ্রুতির কথা এবং কি কি বাস্তবায়ন করবেন সেই বিষয়গুলো। এবং আমরা সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকায় ঘুরেছি, প্রার্থীরা আসলে ভোটারদের কাছে যাচ্ছেন এবং প্রতিশ্রুতি দিচ্ছেন এবং তারা সবাই আশা। জি বাদল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এই মুহূর্তে রাজধানী ওয়ারি থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আলওয়ান খান। আলওয়ান, প্রার্থীদের প্রচার কেমন দেখছেন? এছাড়া তারা কি কি প্রতিশ্রুতি দিচ্ছেন? এছাড়া ভোটাররা বা কি বলছেন? বিস্তারিত জানাবেন আমাদের। আমরা আছি ওয়ারি থানাধীন 38 নম্বর অঞ্চলে। এখানে বিএনপির মনোনীত প্রার্থী ঢাকা 6 আসনের তিনি জনসংযোগ করছেন, জনসভা করছেন। সকালে জয়কালী মন্দিরের সামনে থেকে উনি পথসভা শুরু করেন। বর্তমানে ওয়ারি থানার আর মসজিদুল বুখারির সামনে উনি আছেন। জোহরের নামাজ আদায় করে উনি বর্তমানে আবার পথসভা এবং জনসংযোগে নেমেছেন। আমরা সরাসরি চলে যাব ওনার কাছে, ওনার বক্তব্য শুনবো। উনি জনগণকে কি প্রতিশ্রুতি দিচ্ছে এবং জনগণ ওনাকে কিভাবে গ্রহণ করছে। বলবেন আপনার আজকে জনসংযোগে আপনার জনগণ আপনার কাছে কি প্রত্যাশা করবেন? জনগণ আপনার সাথে আপনি জনগণ আমাদের এই অঞ্চলে এখন সবচেয়ে যে মারাত্মক সমস্যাটি রয়েছে সেটি হলো যে গ্যাসের তীব্র সংকট। আমরা যেখানে যাচ্ছি বিশেষ করে মহিলারা এই বিষয়ে আমাদের কাছে বারে বারে অভিযোগ জানাচ্ছেন। তো আমরা ওনাদেরকে আশ্বস্ত করেছি যে ইতিপূর্বে আমি এই বিষয়ে পদক্ষেপ নিয়েছিলাম এবং কয়েকটি ওয়ার্ডের সমস্যার সমাধান করতে পারলেও সবগুলো সমস্যার সমাধান করতে পারি নাই। তো আমি ওনাদেরকে বলেছি যে আমরা যদি নির্বাচিত হয়ে আগামীতে সরকার গঠন করতে পারি অবশ্যই ওনাদের গ্যাসের সমস্যাটি আমরা অগ্রাধিকার দিয়ে সমাধানের জন্য চেষ্টা করব। এর পাশাপাশি এখানে নোংরা আবর্জনা ময়লা ঘিঞ্জি পরিবেশ হয়ে রয়েছে। রাস্তাঘাট একেবারে রক্ষণাবেক্ষণের অভাবে ভেঙে চুরমার হয়ে গিয়েছে। যানজটের একটা বিশাল সমস্যা রয়েছে। বিশেষ করে আসন্ন বর্ষা মৌসুমে এখানে জলাবদ্ধতার কি পরিস্থিতি দাঁড়ায় সেটা নিয়েও শঙ্কা প্রকাশ করেছে। তো আমরা ওনাদেরকে আশ্বস্ত করেছি যে আমরা ডে 1 থেকে এই সকল বিষয়গুলো আমরা অগ্রাধিকার ভিত্তিতে আমরা সমাধানের জন্য চেষ্টা করব এবং আমাদেরকে ওনারা বলেছেন ওনারা ভোট দিবেন এবং তারা চান যে আগামী দিনে বিএনপি সরকার গঠন করুক এবং আমরা যাতে তাদের সমস্যা সমাধান করি সেই ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছি। থ্যাংক ইউ। শুনছিলাম ঢাকা 6 আসনের বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের বক্তব্য। বর্তমানে উনি সন্ধ্যা পর্যন্ত উনি এই পথসভা এবং জনসংযোগ করবেন। এই ছিল সর্বশেষ আমার কাছে নির্বাচনী প্রচারণা নিয়ে। জি আলোয়ান, আপনাকে ধন্যবাদ। দাড়িপাল্লা মার্কার জামায়াত স্বাধীনতা বিরোধী বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার কান্দরপাড়া কালীতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্বাচনী প্রচার সভায় তিনি একথা বলেন। এ সময় তিনি আরও বলেন, যারা আজকে দাড়িপাল্লা নিয়ে সামনে আসছে ভোট চাওয়ার জন্য ওরা স্বাধীনতা বিরোধী ও লুটপাটকারী ছিল। এছাড়া পাকিস্তানিদের বিরুদ্ধে যুদ্ধ করে তারা দেশকে স্বাধীন করেছে জানিয়ে দেশ ছেড়ে পালানোর প্রশ্নই আসে না বলেও মন্তব্য করেন তিনি। স্থানীয় নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। পাকিস্তানের বিরুদ্ধে আমরা অস্ত্র ধরছিলাম,
পুরো দেশটা স্বাধীন করছি, এই স্বাধীনটা আমরা করেছি বন্ধুগণ। এটা অন্য কেউ করে দিয়ে যায়নি আমাদেরকে। আমরা আমাদের দেশ ছেড়ে মাটি ছেড়ে কোথাও যাব না। কিন্তু যারা আজকে আপনাদের দাঁড়িপাল্লা নিয়ে আপনাদের সামনে আসতেছে ভোট চাওয়ার জন্য, ওরা কিন্তু সেদিন এই স্বাধীনতার বিরোধিতা করছে, পক্ষে ছিল না, বিপক্ষে ছিল। এবং আপনাদের যে বাড়িঘর ছেড়ে চলে যেতে হয়েছে, ওই সময় আপনার বাড়িঘর টুকরো করা হয়েছে। চাঁদাবাজদেরকেও সম্মানজনক কাজ দেওয়ার ঘোষণা দিয়েছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। গাইবান্ধার পলাশবাড়িতে সকাল 10টায় 10 দলীয় নির্বাচনী ঐক্য আয়োজিত জনসভায় অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন। সমাবেশে উত্তরে পানি সংকট সমাধানের প্রতিশ্রুতি দেন তিনি। বলেন, ক্ষমতায় গেলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের পাশাপাশি অন্য নদীগুলো প্রবাহমান করতে উদ্যোগ নেওয়া হবে। গাইবান্ধার পর বগুড়া, সিরাজগঞ্জ, পাবনায় জনসভা করবেন জামায়াতে আমির। এর আগে সকালে তিনি রংপুরে পীরগঞ্জে জুলাই আন্দোলনের শহীদ আবু সাইদের কবর জিয়ারত করেন ডক্টর শফিকুর রহমান। এ সময় বলেন, দেশের ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য প্রতিজ্ঞাবদ্ধ জামায়াত। তোমাদের মা বাপকে কেউ চাঁদাবাজের মা বাপ আর বলবে না, তোমার স্ত্রীকে কেউ চাঁদাবাজের স্ত্রী বলে খুঁটা দেবে না। আর মাঝে মাঝে মানুষের জালে বন্দী হয়ে তোমাদেরকে বিপদে পড়তে হবে না। তোমরাও সম্মানের সাথে বসবাস করবা ইনশাআল্লাহ। এইভাবে প্রত্যেকটা হাতকে আমরা প্রত্যেকটা হাতে কাজ তুলে দিয়ে সম্মানের হাত বানাতে চাই। বিএনপির ফ্যামিলি কার্ড ভুয়া বলে মন্তব্য করেছেন জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। শুক্রবার সন্ধ্যায় কুমিল্লা 11 আসনে নিজ নির্বাচনী এলাকা 14 গ্রামের চিউরা স্কুল মাঠে জামায়াতে ইসলামী আয়োজিত জনসভায় তিনি এই কথা বলেন। সমাবেশে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, আগামীতে আবারও ফ্যাসিবাদের পদধ্বনি শোনা যাচ্ছে। সংসদ নির্বাচনে ভোট কেন্দ্র দখলকারীদের রুখে দেওয়ার কথাও জানান তিনি। ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম সহ অন্য নেতারা এই সময় বক্তব্য রাখেন। এইটা নাকি একটা ফ্যামিলি কার্ড, এগুলো একদম ভুয়া, এগুলো ভুয়া। এখন এই যে প্রতারণা করছে, এই দেখতে গেলে কি প্রতারণা করবে না করবে না? কোন দুর্নীতিবাদ এই দেশের শাসন ক্ষমতায় থাকবে না। যারা ব্যালট বাক্স ছিনতাই করতে আসবে, বাসা থেকে মা বাপের দোয়া নিয়ে বের হয়ে আমরা এমন একটা বাংলাদেশ গড়ে তুলব, যে বাংলাদেশের মত প্রকাশের স্বাধীনতা যেমন থাকবে, ঠিক তেমন ভাবে দ্বিমত প্রকাশের স্বাধীনতাও থাকবে। নির্বাচনে কোনো আসনে জয় পরাজয়ে পোস্টাল ব্যালট মূল ফ্যাক্টর হতে পারে। এজন্য রাজনৈতিক দলগুলো পোস্টাল ব্যালটকে বেশ গুরুত্ব দিচ্ছে। বিএনপি চেয়ারম্যান উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, পোস্টাল ব্যালটে প্রভাব কোনো অংশেই কম নয়। রাষ্ট্রবিজ্ঞানী ডক্টর কাজী মাহবুবুর রহমান বলেন, এবার জয় পরাজয়ে ভূমিকা রাখবে পোস্টাল ব্যালট। খান আলমিনের রিপোর্টে দেখুন এর বিস্তারিত। 2008 সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে 10,000-এর কম ভোটের ব্যবধানে জয় পরাজয় নির্ধারিত হয়েছিল 30টি আসনে। এবার পোস্টাল ব্যালটে ভোট দিতে 10,000-এর বেশি ভোটার নিবন্ধন করেছেন এমন আসন আছে 18টি। একটি ছাড়া সবকটি আসনই চট্টগ্রাম বিভাগে। সবচেয়ে বেশি নিবন্ধন হয়েছে ফেনী 3 আসনে 16,038 জন। সেখানে প্রতিদ্বন্দ্বিতা হবে বিএনপির আব্দুল আওয়াল মিন্টু ও জামায়াতের ফখরুদ্দিন মানিকের মধ্যে। 10,000-এর বেশি ভোটার নিবন্ধন করেছেন কুমিল্লা 4, 5, 6, 9, 10 ও 11, নোয়াখালী 1, 3, 4 ও 5, ফেনী 1, 2 ও 3, লক্ষ্মীপুর 2, চাঁদপুর 5, চট্টগ্রাম 15, কক্সবাজার 3 এবং সিলেট 1 আসনে। এছাড়া 5,000 থেকে শুরু করে 10,000-এর কম ভোটার নিবন্ধন করেছেন এমন আসন আছে 97টি। সবচেয়ে কম 1,544 জন ভোটার নিবন্ধন করেছেন বাগেরহাট 3 আসনে। প্রবাসীদের পোস্টাল ব্যালটের গুরুত্ব এরই মধ্যে অনুধাবন করতে পেরেছে রাজনৈতিক দলগুলো। কিছু আসনে এই ভোট ফলাফল নির্ধারণের নিয়ামক হয়ে উঠতে পারে বলে ধারণা বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও চেয়ারম্যানের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের। ভোটার যারা, তারা তো শুধু নিজেরা ভোট দেবেন এমনটা না। প্রবাসীদের অনেকের পাঠানো রেমিটেন্সের উপরে তার পরিবারের এখানে অন্ন বস্ত্র বাসস্থান যোগায়।
ওনারা যদি কোনোটা বায়াসড হয়ে এদেরকে বলেন তাহলে সেটাও তো একটা প্রভাব পড়বে। সুতরাং এই প্রভাবটা কিন্তু খুব ছোট না। রাষ্ট্রবিজ্ঞানীদের দৃষ্টিতেও কিছু কিছু আসনে পোস্টাল ব্যালট গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে দেখা দিতে পারে। একজন নাগরিকের ভোট ইম্পর্টেন্ট, এটা তো ভোটের সেন্স। আর আপনি যদি মনে করেন যে না, জয় পরাজয় নির্ধারণ করার ক্ষেত্রে অবশ্যই জয় পরাজয় নির্ধারণ করতে ভূমিকা রাখবে, তাহলে তো ঘরে ঘরে প্রতিটা ভোটারের কাছে প্রার্থী পৌঁছতো না। প্রার্থী যেহেতু প্রতিটা ভোটারকে ইম্পর্টেন্স দেয়, সেখানে 5,000 ভোট তো অনেক ভোট, 2,000 ভোট তো অনেক ভোট। তারপরে শুধুমাত্র কি 2,000 পোস্টাল ভোটেই ইম্পর্টেন্ট? এই 2,000 পোস্টাল ভোটের সাথে বাংলাদেশে তাদের আত্মীয়স্বজন জড়িত আছে না? কোনো আসনে পোস্টাল ভোটের কারণে জয় পরাজয় নির্ধারণ হলে সংশ্লিষ্ট প্রার্থীরা একে প্রশ্নবিদ্ধ করতে পারে বলে আশঙ্কা বিশ্লেষকদের। খান আলামিন, RTV, ঢাকা। জাতীয় নির্বাচনে দেশকে অস্থিতিশীল করতে আন্ডারওয়ার্ল্ড সক্রিয় হওয়ার চেষ্টা করলে কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে বলে জানালেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম। স্বেচ্ছাসেবক দলের নেতা মুসাব্বির হত্যার ঘটনায় অন্যতম শুটার রহিমকে গ্রেফতারের পর সংবাদ সম্মেলনে এমন কথা বলেন ডিবি প্রধান। পুলিশ বলছে রাজনৈতিক কারণ নয়, চাঁদাবাজি আর দখলদারির জন্যই খুন হয়েছেন মুসাব্বির। জড়িত ছিল আন্ডারওয়ার্ল্ডের সন্ত্রাসী দাদা বিনাশ। শাকিবুর রহমানের রিপোর্ট, জানাচ্ছেন সাদিয়া কানিজ। 7 জানুয়ারি গুলি করে হত্যা করা হয় স্বেচ্ছাসেবক দল নেতা মুসাব্বিরকে। হত্যার পর থেকেই আলোচনায় ছিল রাজনৈতিক কোন্দলে এই হত্যাকাণ্ড। তবে একে একে আসামি গ্রেপ্তারের পর সামনে আসতে থাকে কাউরান বাজারের চাঁদাবাজি আর দখলদারিত্বের বিষয়। সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম জানান, কাউরান বাজারে 8 থেকে 9টি চাঁদাবাজ গ্রুপ সক্রিয় আছে। একটি হাসপাতালে প্রেরণ করা হলে এক শুটার আগেই গ্রেপ্তার হলেও শুক্রবার নরসিংদী থেকে গ্রেপ্তার করা হয় আরেক শুটার রহিমকে। ডিবি পুলিশ বলছে চাঁদাবাজি নিয়ন্ত্রণের কারণেই হত্যা করা হয় মুসাব্বিরকে। নির্দেশদাতা ছিলেন আন্ডারওয়ার্ল্ডের সন্ত্রাসী দাদা বিনাশ। দিল্লি পরবে বিনাশ এরকম একটা নাম আসছে। আমরা প্রাথমিকভাবে এটার পেয়েছি, কারণ যে আসামিগুলো ধরা হয়েছে তাদের প্রত্যেকের সঙ্গে, এবং আপনারা জানেন যে আমরা একটা 164 করেছি একজন আসামি, এবং ওদের কথোপকথনে একটা জিনিস উঠে আসছে, এক জায়গায় বলছে যে দাদা আছে, দাদা দেখবে। কাউরান বাজারে সব চাঁদাবাজ চক্রকে নিয়ন্ত্রণে গোয়েন্দারা কাজ করছে বলেও দাবি করেন শফিকুল ইসলাম। কাউরান বাজার একটা জায়গা, ব্যবসা প্রতিষ্ঠান, খুব আমাদের কাছে বাজারের একটা বড় জায়গা। ওখানে সাধারণত ওটার দখল বাণিজ্য এবং চাঁদাবাজি কেন্দ্র করে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে। চাঁদাবাজদের আসলে কোনো দল নাই। আমরা প্রাথমিকভাবে করে দেখছি প্রায় 8-9টা গ্রুপ আছে ওখানে, বিভিন্ন নামে নামে তারা চাঁদা তোলে। এখন এই সিন্ডিকেটটা ভেঙে দেওয়ার আমরা চেষ্টা করতেছি। নির্বাচন সামনে রেখে দেশকে অস্থিতিশীল করতে একটি চক্র সক্রিয়, তবে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার দাবি করেন ডিবি প্রধান। কোনো অপতৎপরতার ব্যাপারে আমরা জিরো টলারেন্স। সাদিয়া কানিজ, RTV, ঢাকা। দর্শনার্থীদের মন ভালো প্রত্যয় নিয়ে এবারও ঢাকা আইসক্রিম ইন্ডাস্ট্রিজ ব্র্যান্ড পোলার আইসক্রিম আন্তর্জাতিক বাণিজ্য মেলায় অংশ নিয়েছে নান্দনিক প্যাভিলিয়ন নিয়ে। আগত ক্রেতা দর্শনার্থীদের প্রশান্তিও যোগাচ্ছে পোলার আইসক্রিম। তাদের জেনারেল প্যাভিলিয়ন 14কে সাজানো হয়েছে সুন্দর আলোকসজ্জা এবং ব্যতিক্রমী ডিজাইনে। প্যাভিলিয়নটিতে মজার সব আইসক্রিমের পাশাপাশি দর্শনার্থীদের জন্য থাকছে অ্যামেজিং ফ্লেভারে এক্সক্লুসিভ সব আইসক্রিম। এছাড়া এক্সাইটিং VR গেমস আইসক্রিম অভিযান, বিভিন্ন মজার অ্যাক্টিভিটিস সহ ফ্যান্টাসি কিংডমের 50% ডিসকাউন্ট কুপন। গত 3 জানুয়ারি ঢাকার পূর্বাঞ্চলে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে শুরু হয় 30তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। এবার IDLC পরিবর্তনের পথে বাংলাদেশ। দেশের সফটওয়্যার ও IT রফতানি বাড়াতে ফ্রিল্যান্সিং ও IT খাতকে চাঙ্গা করার লক্ষ্যে সরকারি প্রণোদনা অব্যাহত রয়েছে। একই সঙ্গে উচ্চগতি ইন্টারনেট সেবা তৃণমূল পর্যায়ে সম্প্রসারণ করা হয়েছে। ফলে গ্রাম ও মফস্বল এলাকাতেও প্রযুক্তিভিত্তিক কাজের সুযোগ বেড়েছে। ফলে তরুণদের মধ্যে ফ্রিল্যান্সিংয়ে আগ্রহ বৃদ্ধি পেয়েছে এবং আন্তর্জাতিক বাজারে IT সেবার রফতানির সম্ভাবনা জোরদার হচ্ছে। উচ্চগতি ইন্টারনেট সহজলভ্য হওয়ায় দক্ষ জনশক্তি দেশের যে কোনো প্রান্ত থেকে বৈশ্বিক ক্লায়েন্টদের সঙ্গে কাজ করতে পারছে। বিশেষজ্ঞদের মতে এই উদ্যোগগুলো টেকসইভাবে বাস্তবায়ন করা গেলে কর্মসংস্থান সৃষ্টি, বৈদেশিক মুদ্রা আয় এবং ডিজিটাল অর্থনীতির বিকাশে ইতিবাচক প্রভাব পড়বে।
এবার খেলার খবর। বাংলাদেশ শেষ পর্যন্ত টি-20 বিশ্বকাপে খেলতে না গেলে ভিন্ন কোনো টুর্নামেন্ট আয়োজনের দাবি জানিয়েছেন নাজমুল হোসেন শান্ত। বিপিএলের শিরোপা জয়ের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে এমন অনুরোধ জানান রাজশাহী ওয়ারিয়র্সের এই অধিনায়ক। পাশাপাশি সকল সমস্যা সমাধান করে সঠিকভাবে ঘরোয়া ক্রিকেট ফেরানোর দাবিও তোলেন তিনি। বিস্তারিত রাফিয়া মিনির রিপোর্টে। রাজশাহী ওয়ারিয়র্সকে আনন্দে ভাসিয়ে প্রথমবারের মতো বিপিএল এ শিরোপা জিতেছেন নাজমুল হোসেন শান্ত। অধিনায়ক হিসেবে প্রশংসাও কুড়িয়েছেন বেশ, তাতে আনন্দের কোনো কমতিও থাকার কথা নয়। এরপরও মনে এক অদ্ভুত ভয় আর শঙ্কা। মূলত নিরাপত্তার জেরে ভারতের মাটিতে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্তে অনড় বাংলাদেশ। সিদ্ধান্ত পরিবর্তন করতে নারাজ আইসিসিও। তাতে বিশ্ব আসরে টাইগারদের অংশগ্রহণের সম্ভাবনা খুবই ক্ষীণ। এদিকে ঘরোয়া ক্রিকেটও টালমাটাল। আমার কাছে মনে হচ্ছে যে গত 1-2-1.5 বছরে আমার মনে হয় যে যেভাবে আমাদের ক্রিকেটটা চলছে, স্পেশালি বাইরে যে এই ধরনের এনভায়রনমেন্ট, এটা আমাদের আসলে ক্রিকেটে অনেক হ্যাম্পার হচ্ছে। বিশ্বকাপে না খেললে আগামী মার্চে পাকিস্তান সিরিজের আগে কোনো আন্তর্জাতিক ম্যাচ নেই টাইগারদের। তাই ঢাকা লিগকে ঢেলে সাজিয়ে আয়োজনের কথা জানান শান্ত। ঢাকা লিগটা যদি আমরা ওয়ার্ল্ড কাপে না যাই সেক্ষেত্রে অনেক বেশি গুরুত্ব থাকবে, কারণ প্লেয়ারদের এতদিন লম্বা সময় বসে থাকাটাও ডিফিকাল্ট। সো ঢাকার ক্রিকেটটা নিয়েও আমার অনেক সমালোচনা হচ্ছে, কথা হচ্ছে হবে কি হবে না। সো এগেন আমি রিকোয়েস্ট করবো যে ঢাকার লিগটা যেন আগের যতগুলো আসর হয়েছে তার থেকে এবার আরো সুন্দরভাবে হয়। তবে শঙ্কা আছে সেখানেও। ক্রিকেটারদের আয়ের ক্ষেত্রে অন্যতম ভূমিকা থাকে ঢাকার ক্লাব ক্রিকেটের। কিন্তু প্রথম ও দ্বিতীয় বিভাগ ক্রিকেটে খেলা বয়কট করেছে প্রায় অর্ধেক ক্লাব। ঢাকা প্রিমিয়ার লিগেও আছে 8টি ক্লাব যারা বিদ্রোহীদের দলে। এই সংকট নিরসনেও আহ্বান জানিয়েছেন শান্ত। এই মুহূর্তে যেভাবে আসলে খেলা চলছে, আমরা সবাই অনিশ্চয়তার মধ্যে আছে আসলে কি হবে না হবে। সো এইভাবে না চিন্তা করে আমার মনে হয় সবাই সবার জায়গা থেকে যার যার দায়িত্ব আছে সেই দায়িত্বটা নিয়ে ক্রিকেটটা সুন্দরভাবে যেন মাঠে রেগুলার হয় এবং কম্পিটিটিভ ক্রিকেট হয়, এটা ইম্পর্টেন্ট। রাফি আমিন, আরটিভি। দর্শক, জমে উঠেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আলোচনার ঝড় উঠছে চায়ের কাপে। সেই তর্ক বিতর্ক, আলোচনা সমালোচনা তুলে আনতেই আমাদের এবারের আয়োজন হ্যাপি কাউ প্রেজেন্টস চায়ের আড্ডায় নির্বাচন। হ্যাপি কাউ চায়ের আড্ডায় নির্বাচন এ পর্বে আমি আব্দুল কুদ্দুস চঞ্চল আছি আপনাদের সাথে। ঘনিয়ে আসছে জাতীয় সংসদ নির্বাচন, জমে উঠেছে এর আলোচনা ও সমালোচনা। তা নিয়েই এবারের পর্বে আমি উপস্থিত হয়েছি কুড়িগ্রাম 2 আসনে। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। ভোটারদের উপস্থিতি মাঠ পর্যায়ে কেমন, প্রশাসনের নিরপেক্ষতা, তারপরে হলো নির্বাচন আচরণবিধি প্রার্থীরা কিভাবে মেনে চলছে সেটি যেমন আছে, তেমনিভাবে দায়িত্বশীল সাংবাদিকতা, গণমাধ্যমের স্বাধীনতার ব্যাপারটি, সেগুলো মিলে ভোটের দিন এবং ভোটের পরের যে পরিবেশটি কেমন হবে সেটি নিয়েই বোঝা যাবে যে নির্বাচনটি সুস্থ হলো কিনা। এবার আশা করব যে এমনভাবে সরকার একটা ভোট দেবে আমরা সাধারণ লোকজন ভোট দিয়ে শান্তি পাই এবং যে প্রার্থীটা পাবো সেই প্রার্থীটা যেন আমাদের পাশাপাশি থাকে। চরাঞ্চলে যেন কমিউনিটি ক্লিনিক থাকে, তারা যেন স্বাস্থ্যসেবার মানটা ভালো পায় এবং শিক্ষার হার যেন বেড়ে যায়। বিগত আসলে ভোট নিতে গিয়ে অনেক দুর্নীতি হয়েছে, সামনে নির্বাচনে যাতে এরকমটি না হয় এই প্রত্যাশা কামনা করছি। দর্শক, হ্যাপি কাউ চায়ের আড্ডা নির্বাচন আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর নির্বাচনের সকল বার্তা পেতে আরটিভির সঙ্গে থাকুন। দর্শক, দুপুরের সংবাদ এ পর্যন্ত। জেলার সংবাদ বিকেল 4:45টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।